এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্পষ্টভাবে অভিযোগটা এনেছিলেন যে বিজেপির নেতারা এনআইএ সুপারের বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে, অফিসে নয়, গোপনে মিট করছেন, খাম নিয়ে ঢুকছেন, ফাঁকা হাতে বেরোচ্ছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে বিজেপি যে সমস্ত নাম দিচ্ছে এনআইএ সুপারকে গিয়ে, সেই নামের তালিকা নিয়ে ধরপাকড় চলছে ইত্যাদি। জিতেন তেওয়ারি বিজেপি নেতা, তিনি গেছিলেন ধনরাম সিং এনআইএ সুপারের নিউ টাউনের বাড়িতে সন্ধ্যের পর গোপনে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে সেই ভিজিটার্স বুক ইত্যাদি দিয়ে প্রমাণ করে দেন যে জিতেন তেওয়ারি গেছিলেন। আমরা শুনেছিলাম যে মানহানির মামলার নাকি চিঠি আসছে, আমরা নাকি ভুল অভিযোগ করেছি। সে চিঠি কই মানহানির মামলার? প্রতিবাদ পত্রটা কোথায়? আমরা তো প্রতিবাদ পত্রের অপেক্ষায় বসে আছি। আমাদের বলা হয়েছিল আমরা যদি দুঃখ প্রকাশ না করি, বিবৃতি দেখেছিলাম জিতেন তেওয়ারি, যে তাহলে তিনি মামলা করবেন। আমরা দুঃখ প্রকাশ করছি না। আমরা আবার বলছি যে আমাদের সাধারণ সম্পাদক ঠিক অভিযোগ করেছিলেন, জিতেন তেওয়ারি রাতের অন্ধকারে গোপনে এনআইএ সুপারের বাড়িতে গেছিলেন ধনরাম সিং এর, এবং সেই গোপন মিটিং এর পর তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করা, সামান করা, এই সমস্ত প্লট টট সেখানে তৈরি হয় এবং সেই মতো সেগুলো এক্সিকিউটেড হয়। তো আমাদের পরিষ্কার প্রশ্ন, সে কোথায় মানহানি মামলা চিঠিটা কোথায়? অথবা ইলেকশন কমিশন ধনরাম সিংকে সরাক, ব্যবস্থা নিক, এনআইএ ডিরেক্টরকে সরাক, ব্যবস্থা নিক। কোনোটাই হচ্ছে না, কি করে হতে পারে? ইলেকশন কমিশন কি পুরো বিজেপির কার্যালয় পরিণত হলো? যদি আমাদের অভিযোগ ঠিক হয়, শুনেছিলাম মামলা হবে, মামলা হলো না, প্রতিবাদ পত্র এলো না, এনআইএ কন্ট্রাডিক্ট করলো না। আবার যদি ঠিক হয় তাহলে ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না। তাহলে কি ইলেকশন কমিশন বিজেপির কার্যালয়ে পরিণত হলো? আমরা প্রশ্নটা তুললাম, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা দলের তরফে নেওয়া হচ্ছে। 2, প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির পোষ্যপুত্র অধীর চৌধুরী আজ যেভাবে প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিগ্রহ করেছেন, গায়ে হাত দিয়েছেন, আমরা তীব্র নিন্দা করছি। এতে রাজ্য কংগ্রেস সভাপতির এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা মানসিক অবসাদে আছেন, দিশাহীন জায়গায় আছেন, তারা নিজেরা জেতার জায়গায় নেই, এবং তারা যাদের সাহায্য করতে চান সেই বিজেপিও জেতার জায়গায় নেই। চারপাশে তৃণমূল, বাংলায় যত দিন যাচ্ছে তৃণমূল এগোচ্ছে, সেই জায়গায় আমাদের সাধারণ কর্মীদের উপরও যে আক্রোশ অধীর চৌধুরী দেখিয়েছেন, তার উচিত ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করে নেওয়া। তার বদলে তিনি সে কর্মীর উপর দমন পীড়ন, রাগ, ধাক্কাধাক্কি এইসব চালিয়ে যাচ্ছেন। 3 হচ্ছে, ভোট আসার সঙ্গে সঙ্গে কিছু সমীক্ষা দেখা যাচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলি, যারা যে সমস্ত সমীক্ষা প্রকাশিত হচ্ছে, আমরা জনগণের উপর পূর্ণ আস্থা রাখছি। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম গেল 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 রব তুলে তৃণমূলকে দুর্বল দেখিয়ে অন্য দলকে এগিয়ে দেওয়া হয়েছিল। তার নিট রেজাল্ট, তৃণমূল 200-র উপর আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। তো এই সমীক্ষার ইতিহাসে বারবার দেখা গেছে যে সমীক্ষা জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি, অর্থাৎ সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয়েছে। ফলে আমরা মানুষকে বলবো
নিজেদের অভিজ্ঞতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্ত, আপনাদের জীবনের ভালো থাকার বাংলার সরকার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা, এই অনুভূতির উপর দাঁড়িয়ে কোনো সমীক্ষায় প্রভাবিত হবেন না। তৃণমূল বিপুলভাবে জিততে চলেছে। 30 থেকে 35টি সিট তৃণমূল পাবে, ওটা 36, 37, 38 অব্দি চলে যায়, যাতে নেতৃত্ব সর্বশক্তিতে চেষ্টা করছেন, মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। ফলে এই সমীক্ষাগুলিকে আপনারা নিজেদের সিদ্ধান্তে থাকুন, সমীক্ষার দিকে তাকাবেন না। আর এরকম সমীক্ষা এগিয়ে ও পিছিয়ে, কিন্তু এত পার্সেন্ট ভোট সুইং হলে উল্টে যেতে হবে, অর্থাৎ এও হয় ও হয়, মাঝখানে তারাই আবার বলে রাখছেন যে এত পার্সেন্ট সুইং যদি হয় তাহলে আবার এ থেকে বি হয়ে যাবে। ফলে এসব ছেলে মানুষই দর্শক ধরার খেলার মধ্যে ঢুকবেন না। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, তৃণমূল বাংলার মানুষের সঙ্গে আছে, তৃণমূল জিতছে। ফলে এই ধরনের সমীক্ষায় প্রভাবিত হবেন না। প্রশ্ন থাকলে উত্তর দিয়ে দেয়। তিনি তো কাল রাত থেকে অবস্থান বিক্ষোভ করছেন, তার স্পেসিফিক কিছু অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ, তৃণমূলের এক সেকশন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় না এলে অবস্থান তুলবেন না, লাস্ট অফ সুদীপ বন্দ্যোপাধ্যায় এলেন, অবস্থান উঠলো। উত্তর কলকাতায় কি হচ্ছে, মানে একজন সাংসদ, দেখুন, একজন কাউন্সিলর, মহিলা কাউন্সিলর মোনালিসা, তার কিছু সমস্যা হচ্ছিল। মোনালিসা সেই তার বক্তব্য জানিয়েছেন এবং আমাদের জেলা সভাপতি, সাংসদ এবং প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, বিষয়টি মিটে গিয়েছে। না, আমরা তো এটা বলছি তো, এটা তো নিশ্চিতভাবে অবাঞ্ছিত ঘটনা যে দলের কাউন্সিলর, বিশেষ করে মহিলা কাউন্সিলরকে কিছু অভিযোগ নিয়ে দলের দপ্তরে গিয়ে ধর্নায় বসতে হচ্ছে, এটা অবাঞ্ছিত ঘটনা। কিন্তু এরপরে আমাদের সভাপতি, প্রার্থী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন এবং কথার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। তাপস রায়, দেখুন, এটা সম্পূর্ণভাবে সাংসদ বা দলের যিনি জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। মানে এইটুকু আমি বলতে পারি যে দলের একজন অত্যন্ত দক্ষ সক্রিয় কাউন্সিলর 49 ওয়ার্ডের মোনালিসার কিছু সমস্যা হচ্ছিল। মোনালিসা কাল জেলার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে গেছিলেন, সেখানে তিনি সাংসদের সঙ্গে দেখা করার অনুরোধ করেন। প্রায় সারা রাতি তারা এবং তার সহকর্মীরা বসেছিলেন। সকালে সুদীপবাবু যান এবং কথার পর বিষয়টি মিটে গেছে। বিষয়টিকে এড়িয়ে যেতে পারলে ভালো হতো, সকলের সামনে হয়েছে, এড়াবার কোনো প্রশ্নই নেই। ফলে আমি এটুকু বলতে পারি যে সুদীপবাবু গেছেন, মোনালিসার সঙ্গে কথা হয়েছে এবং তারপর বিষয়টি মিটে গিয়েছে। বিজেপির প্রার্থী তাপস রায় আপনাদের দল ছেড়ে গিয়েছেন, তিনি বলছেন মোনালিসার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, হয়তো উনি সামনে এসছেন বলে দেখা গেছে। গোটা উত্তর কলকাতাতেই বিভিন্ন কাউন্সিলরদের মধ্যে বিক্ষোভ রয়েছে আপনাদের প্রার্থীকে ঘিরে এবং তার অনুগামীদের ঘিরে। দেখুন, উত্তর কলকাতায় তৃণমূল পরিবার এক এবং অটুট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল এবং দলের প্রতীক যার কাছে, তিনি গোটা তৃণমূল পরিবারের প্রতিনিধি। ফলে বিরুদ্ধ পক্ষের প্রার্থী কি বলছেন সেটা বড় কথা নয়, তিনি বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আলোচনা করতে করতে মিটতে যাচ্ছে, কিন্তু তৃণমূল পরিবার এক কাট্টা রয়েছে। তাপসবাবু আজকে আরো দুটো কথা বলেছেন। এক হচ্ছে যে বিজেপির নেতারা যতটা না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তার চেয়ে অনেক অনেক বেশি আক্রমণ করে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠ মহলে। এবং উনি আবেদন করেছেন, যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় নবীন তৃণমূল কংগ্রেসের যারা নবীন প্রজন্ম তাদের বিরুদ্ধে,
তাই তিনি ছাত্র যুবর ভোট প্রার্থনা করেছেন। আমি এটা এটুকু বলতে পারি যে আমাদের নেত্রী বা নেতাকে আক্রমণ করাটা বিজেপি সিপিএম কংগ্রেস এরা কুৎসিতভাবে আক্রমণ করে যায়। যারাই আক্রমণ করুক আমরা এর তীব্র বিরোধিতা করি। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেন। আর এটা আমরা বিশ্বাস করি না যে আমাদের দলের কেউ এ ধরনের কাজ করেছেন। এটা অবিশ্বাস বা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করার জন্য বিরোধী দলের প্রার্থী এই ধরনের মন্তব্য করেছেন। তবে এক্ষেত্রে আপনারা দয়া করে যার ক্ষেত্রে করেছেন অভিযোগটা, যাকে, আমার মনে হয় তিনি কন্ট্রাডিক্ট করলে কন্ট্রাডিকশনটা যথাযথ মান্যতা পাবে। আমি নিশ্চয়ই দলের তরফে বলবো যে আমরা তো নিশ্চয়ই যে দলের কেউ এই ধরনের কাজ করতে পারে না, এটা বিরোধী দল বিভ্রান্তি তৈরির জন্য বলছে। কিন্তু যার ক্ষেত্রে এই প্রশ্নটা করা হচ্ছে তিনি সরাসরি যদি কন্ট্রাডিক্ট করে দেন, তিনি জবাব দিয়ে দিন এই কুৎসার, সেক্ষেত্রে এটা এই কন্ট্রাডিকশনটা এর বিরোধিতা করাটা যথাযথ গুরুত্ব পাবে। দেখুন, সুদীপদা আমাদের দলের সাংসদ, জেলা সভাপতি, সিনিয়র নেতা। তাপস রায় এতদিন তৃণমূলে ছিলেন, শেষ মুহূর্তে উনি বিজেপিতে গিয়েছেন, প্রার্থী হয়েছেন। ফলে এরা দুজনই একটা দীর্ঘ সময় এক দলে ছিলেন, একই জেলার নেতা ছিলেন। জেলার অন্যান্য নেতারা দুজনের ঘরেই গেছেন। এবার কে কার সঙ্গে কার কোন কথা চালাচালি করেছে, কি চালাচালি করেনি, আমার মনে হয় এটা যিনি বলছেন এবং যার সম্পর্কে বলছেন সরাসরি তারা যদি প্রয়োজন মনে করেন উত্তর দিয়ে দিতে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি কথা বলে এখানে কি করব, যদি এটা বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। ফলে যিনি তুলছেন বিষয়টা এবং যার সম্পর্কে তুলছেন, আমি দলের একজন কর্মী হিসেবে বলতে পারি আমি বিশ্বাস করি না এই ধরনের কথা, যে বিজেপি যে কুৎসিত ভাবে আমাদের নেতা নেত্রীদের আক্রমণ করছে, এটা বিজেপি সিপিএম কংগ্রেস এই কাজটা করে যাচ্ছে। কিন্তু যে অভিযোগটা করছেন, যার সম্পর্কে করছেন, আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু যার সম্পর্কে করছেন তিনি যদি নিজের মুখে এটা কন্ট্রাডিক্ট করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা এই মান্যতা পাবে কন্ট্রাডিকশনটা। না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ক্যালকাটা বয়েজের বাড়ি নিয়ে এর আগেও রাজনৈতিক মহলে সমালোচনা হয়েছে। এক ধাপ এগিয়ে তাপস রায় বলেছেন তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং লিখিতভাবে এই অভিযোগটা জানাবেন। দেখুন, আমার মনে হয় এটা যার বিষয় তিনি সরাসরি এ ব্যাপারে মন্তব্য করলেই ভালো। কারণ বিরোধী দলের প্রার্থী, তিনি একটা অভিযোগ করছেন, তিনি যদি নির্বাচন কমিশনে যেতে চান তাদের ব্যাপার, আমরা তো কাউকে বলতে পারি না আপনি যাবেন কি যাবেন না, বা ওরা কিছু করলেই তার আমাদের উত্তর দিতে হবে। কিন্তু উনি যে অভিযোগটা করছেন, যার সম্পর্কে করেছেন, আমি এটুকু জানি যে সুদীপ বাবু যে ক্যালকাটা বয়েজ স্কুলের যে ফ্ল্যাটটিতে থাকেন সেটা কনসার্নড অথরিটি তাকে থাকার অনুমতি দিয়েছেন, আমি এইটুকু জানি। তো এখন পার্টি অফিসটা সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে যদি কোনো প্রার্থী এ ধরনের কোনো অভিযোগ করে থাকেন বা ইলেকশন কমিশনে যাওয়ার কোনো কথা বলে থাকেন, এ ব্যাপারে কনসার্ন ব্যক্তি তিনি এর জবাব দিলেই মানে তাঁরই জবাব দেওয়াটা উচিত, তার জবাবটাই যথাযথ জবাব হবে। আমরা এটুকু বলতে পারি যে রাজনীতিতে পিছিয়ে গিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস এই ধরনের বিভিন্ন ধরনের কুৎসা করছে। Kunalda, two terrorists have been arrested yesterday by Bengal police and NIA, and it is seen that they were here almost more than 15 days. Now, Karnataka's BJP leader, who is the leader of opposition, he has said that Bengal and Tamil Nadu, these are the two places where terrorists are safe. They have shown the fake Aadhaar cards, and one of the states, that is Karnataka. So if one comes into a hotel, shows Aadhaar card addressed in Karnataka, how can a receptionist of a hotel recheck the credential of the Aadhaar card? So that is baseless allegations. You see, Bengal
that is not next to Karnataka. Blast taken place in Karnataka, Rameswaram Cafe, Bengaluru. Then that particular two or some boys via different places they came to Bengal. So why they had been allowed to came to Bengal? Why they were not arrested before coming to Bengal? Bengal is not next to, adjacent to Karnataka. So if they came via flight, via car, via train, what was the NIA, what was IB doing? What was those state police doing? What was, is there any information came from NIA, came from IB, came from government of Karnataka or other governments? So, Bengal is the safest place for anybody. Bengal is safest, Bengal's law and order is safest. But how can a hotel reception, how can they know that the person he is coming to the reception, he is an extremist? How? This is a common rule that this terrorism, counter-terrorism, all these are under jurisdiction of NIA, IB, etc. So NIA should inform state police well before. Now after getting information, within 2 hours, state police completed the operation. Another question is like Ram Navami is coming and there has been a huge plan for Bisho Parishad. In 2 places routes have been, police has requested to change route. There also politics is seen. What's your take on that, on Ram Navami celebration? You see, Ram Navami, Hindus are bhakt of Lord Ram. They respect Lord Ram. But the difference is, BJP uses Lord Rama as their star campaigner. And non-Bhajpa Hindus, they respect Lord Ram as God, nothing related to politics. BJP has no issues related to development, related to roti, kapda or makan. They uses the religious sentiments of Ram. Just remember, earlier in Ram Navami, they had a rally and there was a boy named Sumit Shah carrying a revolver, and West Bengal police had to arrest him from another state. He flew away. After that picture became viral in social media, that boy Sumit Shah flew away and West Bengal police had to go another state and arrested him. And this NIA later released that boy. This NIA. So, there are apprehension. They will try to create some scenes only to polarize votes. And we all want peace, respect Lord Ram, make the pujas, offer the pujas, do the rallies, but don't try to destroy the unity of our society. বিজেপি মিথ্যাপত্র প্রকাশ করেছে। বিজেপি একটি মিথ্যাপত্র প্রকাশ করেছে। আমরা বারবার বলছি, কেন্দ্রীয় সরকার বিজেপি কি প্রকাশ করলো তার অথেন্টিসিটি কি আছে, কি বিশ্বাসযোগ্যতা আছে? আমরা বলছি কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট শুড কাম আউট উইথ আ হোয়াইট পেপার রেসপন্ডিং টু দ্য ডিমান্ড অফ
অভিষেক ব্যানার্জি, আওয়ার অনারেবল জেনারেল সেক্রেটারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন এই যে 100 দিনের টাকা, আবাসের টাকা, বাংলার বিভিন্ন স্কিমের টাকা, এই টাকাটা তো দিতে হবে কেন্দ্রকে। বিধানসভায় হারার পর থেকে টাকা দেয়নি, গভর্নমেন্ট শ্বেতপত্র প্রকাশ করুক। পার্টি বিজেপি একটা মিথ্যাপত্র প্রকাশ যদি করে দেয়, তার কি বিশ্বাসযোগ্যতা আছে? কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করে অভিষেককে জবাব দিতে হবে এবং সেই শ্বেতপত্রে দেখাতে হবে কেন্দ্রের কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে কোন তারিখে কত টাকা এসেছে। যতক্ষণ না কোন খাতের কত টাকা কেন্দ্রের কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে এসছে কেন্দ্রের সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে, ততক্ষণ বিজেপির এই মিথ্যার কোনো গুরুত্ব এখানে নেই। বলছি অধীর চৌধুরী বিষয় যেটা বললেন সেটা বলছেন যে তৃণমূল গো ব্ল্যাক ব্যাক স্লোগান দিয়েছিল, অধীর চৌধুরী একজনের গলায় ধরেছিলেন, তারপর এই ঘটনা ঘটেছে। বলছে এইভাবে তৃণমূল জিততে চায় কিন্তু পারবে না। আচ্ছা, আমি প্রথম কথা হচ্ছে, একটা কোন ব্যক্তির গো ব্যাক স্লোগান শুনলে যদি অধীর চৌধুরীকে ছুটে এসে তাকে মারতে হয়, তাহলে আপনারা বুঝে নিন অধীর চৌধুরী কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার কি সংগঠন, ঘোড়ার ডিম কি অবস্থা হয়ে আছে ওখানে। প্রথম কথা, প্ররোচনাটা কংগ্রেসের দিক থেকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কথা, একটি নিরস্ত্র তৃণমূল কর্মী, তিনি এমন কিছুই বলেননি যাতে কংগ্রেস সাংসদ এসে তার গায়ে হাত দিয়ে মারবেন। কংগ্রেস কর্মীরা প্ররোচনা দিয়েছেন, সেখানে গিয়ে ছুটে গিয়ে মেরেছেন। আর যদি তর্কের খাতিরেও ধরা যায় যে কেউ একজন ব্যক্তি গোব্যাক বলেছে, তাকে গিয়ে ওইভাবে মারতে হবে, এটা কোনো কথা হলো? হাস্যকর কথাবার্তা। আর একটা হচ্ছে 1 মাস ধরে হচ্ছে দীঘা, দার্জিলিং, কলকাতা, পুরুলিয়া ঘুরে বেড়ালো 2 জঙ্গি। মানে এটা কি লোকাল সাপোর্ট ছাড়া সম্ভব? এটা অনেকে প্রশ্ন তুলছে। লোকাল হেল্প ছাড়া গোটা রাজ্য, মানে দার্জিলিং এর সঙ্গে যদি দুজন, আমরা অনেক বন্ধু বান্ধব বেরোয়, তারা বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্র বা কোথাও গিয়ে, আপনি যখন রাজস্থান যান 2-3 জন বন্ধু মিলে, আপনি জয়পুরেও যেতে পারেন, যোধপুরে যেতে পারেন, জয়সালমীর যেতে পারেন, আজমের শরীফ যেতে পারেন, সবটা করে আপনি ফিরবেন এবং তাদের প্রায় 20-25 দিন, 1 মাস লাগতে পারে। তার মানে কি সবসময় যে আপনার রাজস্থানে লোক আছে সে আপনাকে হেল্প করছে আপনি সেইভাবে যান? দুটি দুষ্কৃতী তারা বেঙ্গালুরুতে এই কাণ্ডটা ঘটালো, সেখান থেকে এতগুলো রাজ্য পার হয়ে বাংলা এসে টুকটাক জায়গা বদলে বদলে থাকলো। এই অপরাধীরা তো বাংলার অপরাধী নয় যে বাংলার পুলিশ ইনিশিয়েট করছে তদন্তটা ইনিশিয়েটেড হচ্ছে বেঙ্গালুরু থেকে। যতক্ষণ না বাংলার পুলিশকে কোনো টিপ দেওয়া হচ্ছে, কোনো তথ্য দেওয়া হচ্ছে, ততক্ষণ বাংলার পুলিশ এটা এইভাবে দোষ চাপানোটার কোনো অর্থই হয় না। ফলে এই ধরনের কাজ এ তো অতীতেও হয়েছে। আমি আবার বলছি, রাইটার্সের পাশে, লালবাজারের পাশে রশিদ খানের বাড়িতে এত RDX, তো তখন পুলিশের মনে ছিল না? একটা বাড়ি উড়ে গেল, 100 জনের বেশি হতাহত, 100 জনের বেশি। তো তখন পুলিশ বুঝতে পারেনি যে একটা বাড়িতে RDX জমায়েত হচ্ছে? পুলিশ আঙুল চুষছিল? সেটা তো আমাদের রাজ্যে বিস্ফোরণ। আর বেঙ্গালুরু বিস্ফোরণটা হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকে। তো ফলে যখনই ওখান থেকে যদি টিপ না আসে, এখানে এরকম অনেক গ্রুপ করে, এখন দেখুন, তাহলে একটা নিয়ম করতে হয়, প্রত্যেক হোটেলের প্রত্যেক ঘরে যারা থাকছে তারা ঢোকার পরই প্রত্যেককে পুলিশ পরীক্ষা করবে। কি সম্ভব? সারা দেশে সম্ভব, বাংলায় সম্ভব?
ফলে কোনো অঘটন ঘটলে সেখান থেকে তদন্তটা জেনারেট করে বিভিন্ন ক্লু ধরে সেটা এসে টার্গেটের কাছে পৌঁছয়। এক্ষেত্রেও তাই হয়েছে, এখানে কেন বাংলাকে দোষারোপ করা হবে? আর যদি দোষারোপ করতে হয় তো তাহলে কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে ছিল, তাহলে কারা থাকতে পারে ওখানে? কাদের পরিবার ক্ষমতাশালী, কাদের পরিবারের নেটওয়ার্ক চলে ওখানে? তাহলে তারাই বাংলার বিভিন্ন জায়গায় এনে রাখছিল। তাদের পরিবারের একজন তো বাংলার এদিক ওদিক ঘুরে বেড়ান, তাহলে তার কনভয় গুলো তো আমরা অনেক আগেই সার্চ করতে বলেছিলাম, কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে যারা ঘুরছে। এরকম হতে পারেনি তো এই যে ঘোরাঘুরি গুলো এমন কোন ব্যক্তি যিনি কাঁথিতে প্রোটেকশন দিতে পারেন, আবার তার কোনো কনভয় বাংলার বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, তো সেগুলো তদন্ত হোক। শুভেন্দু অধিকারীর কথা বলছি। আমি তো কারোর নাম বলিনি, আমি তো বলছি যদি অভিযোগ থাকে তাহলে এটারও তদন্ত হোক। বাংলা করে হয়ে যাক একবারে। এক হচ্ছে যে বিজেপিতে শ্বেতপত্র প্রকাশ করেছে, সেখানে 100 দিনের কাজ নিয়ে কিন্তু কোনো প্রক্রিয়া নেই, এটা আপনাদের একটা মূল জায়গা। ওটা গোটাটা হচ্ছে মিথ্যাপত্র। ওখানে বাংলার স্বার্থের কথাগুলো, কত বকেয়া, কোন স্কিমের কত বকেয়া, 100 দিনের টাকা, আবাস, 1,60,000 টাকার যে বকেয়ার গল্প, সেগুলো ওরা তার কারণ কিচ্ছু দেখাতে পারেনি, নেই। সুতরাং তারা অন্যান্য জিনিস দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যার মধ্যেও আবার রাজ্যের শেয়ারের টাকা রয়েছে। ওরা এমন কিছু প্রকল্পের কথা বলছে যেটা শুধু কেন্দ্রের টাকায় হয়নি। কেন্দ্রের কাছে শ্বেতপত্র চেয়েছে, তবে বিজেপি একটা শ্বেতপত্র প্রকাশ করতে গেল, আপনাদের দাবি কি রাজনৈতিকভাবে চাপ বৃদ্ধি করছে বিজেপির উপর? উত্তর দিতে পারছে না। কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করলে ধরা পড়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন সেটাই ঠিক। সেই কারণে সরকারি করতে গেলে সেটা বিভিন্ন আইনের মধ্যে পড়ে যাবে, সত্যি কথাটা বলতে হবে। আর বিজেপি করলে তার কোনো দায় দায়িত্ব নেই, তাই গল্প কথা বলার জন্য বিজেপির এই মিথ্যাপত্র। সিম কার্ড যে তোলা হয়, যে নিয়ম কানুন আছে সরকারের, সেটা কোথাও একদম ফাঁকা হয়ে গেছে। কারণ একটা সেটা কেন্দ্রীয় সরকার বলতে পারবে, সিম কার্ড রাজ্যের কোনো আইনে হয় না। ফোনে সিম কার্ড দেওয়া, জঙ্গিরা যদি বারবার সিম কার্ড বদলে থাকে, সিম কার্ড দেওয়ার আইনপত্র রাজ্য সরকারের নয়। সিম কার্ড এটা টেলিকম দপ্তর, কেন্দ্রীয় সরকার, তারা দেখেন, ট্রাই দেখে, আরো যারা যারা আছে তারা সব দেখে, তো তারা বলতে পারবে সেটাকে কড়া না তার ফাঁক আছে। বহু লোকই একাধিক সিম কার্ড ব্যবহার করে, কিন্তু যখন এরা ব্যবহার করছে, এরা তো আধার কার্ডে দেখিয়েছে তো, কর্ণাটক, তামিলনাড়ু আর মহারাষ্ট্র বোধহয় আধার কার্ড, পশ্চিমবঙ্গের আধার কার্ড তো নয়। তামিলনাড়ু, কর্ণাটক আর মহারাষ্ট্র এদের আধার কার্ড। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে যারা এসে ডকুমেন্ট দেখাবেন প্রত্যেককে আমরা কি পুলিশের মুখে ফেলবো? তখন আবার হ্যারাসমেন্টের অভিযোগ তুলবেন না তো? পরিষ্কার কথা। আপনারা বলছেন কেন পুলিশ জানতে পারলো না? জানবে কিভাবে? যে দুজন ধরা পড়েছে তারা যে আধার কার্ড ওদের কাছে পাওয়া গেছে, 3টে জাল আধার কার্ড, একটা কর্ণাটক, একটা মহারাষ্ট্র, একটা তামিলনাড়ু। তো তাহলে এবার থেকে কি নিয়ম হবে যে বাংলায় অন্য রাজ্য থেকে কেউ ঢুকলেই পুলিশকে দিয়ে আগে পুলিশই জেরাটা সেরে ফেলতে হবে? তো তখন কেউ হ্যারাসমেন্টের অভিযোগ আনবেন না তো? এটা আমরা জানতে চাইছি। বদনাম করছেন করুন, তার তো একটা ভিত্তি থাকবে। এক মাস ধরে রাজ্য রইল, রাজ্য তো একটা ইন্টেলিজেন্স থাকবে যারা গা ঢাকা দিয়ে রইল, যাদের কিভাবে এটা কিভাবে সম্ভব? তাহলে কি রাজ্যে কোনো জঙ্গি মহল সক্রিয়? মানে এইভাবে যদি ওরা এক মাস ধরে, একদমই নয়। কিভাবে সম্ভব এটা? এটা তো শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, এটা তো অন্য রাজ্যেও এইভাবে উদ্ধার হয়েছে, আগে অ্যারেস্ট হয়েছে, উদ্ধার হয়েছে। ঘটনা কোথায় ঘটছে? ঘটনাটাই তো ঘটেছে বেঙ্গালুরুতে। তাহলে বেঙ্গালুরুর কর্ণাটক সরকার জবাব দেবে না যে এত বড় জঙ্গি কাণ্ডটা তো, ঘটনাটা তো ঘটেছে ওখানে। মহারাষ্ট্রে বারবার ঘটনা ঘটেছে, বিজেপি শাসিত এলাকাগুলোতে বারবার ঘটেছে। দিল্লির বুকে জঙ্গি আনা হয়েছে, যেটা সরাসরি কেন্দ্রীয় সরকারের বাহিনীর অধীন, পুলিশের অধীন। এবার যদি কোনো ব্যক্তি গা ঢাকা দিয়ে অন্য কোনো রাজ্যের কোথাও গিয়ে কয়েকদিন থাকেন,
যতক্ষণ না সেখানকার পুলিশকে কিছু তথ্য দেওয়া হচ্ছে অন্য রাজ্য থেকে, অথবা এদের কোনো গ্রস মিস্টেকে এরা ধরা পড়ছে বা সন্দেহ তৈরি হচ্ছে, কোনো ঘটনায় জড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা হবে কি করে, বুঝবে কি করে কোনো রাজ্যের পুলিশ যে এরা হচ্ছে জঙ্গি? প্লাস আজকে আজকে কমিশনের সঙ্গে নর্থ বেঙ্গলের জেলা শাসক বৈঠক হয়েছে প্রথম ভোট সংক্রান্ত। সেখানে শীতলকুচিতে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এটা কি আগের থেকে শিক্ষা মানে বা স্বাভাবিক ব্যাপার। শীতলকুচিতে আগের বার বিজেপির কথা শুনে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল এবং কয়েকজনের মৃত্যু হয়েছিল। ফলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আছে যে কোথাও তারা প্রভোকেশন দিয়েছে, কোথাও বিজেপির হয়ে ভোট করার জন্য প্রভাবিত করেছে, কোথাও নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে মানুষ মেরে আতঙ্ক তৈরি করে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। এগুলো যাতে না হয় আমাদের দল থেকে আমরা বারবার বলছি। না, এটা সরকার বলতে পারবেন। আমরা নিশ্চিতভাবে রাজ্য দিবস যথাযথ মর্যাদায় যাতে পালিত হয় আমরা তার ব্যবস্থা রাখছি। নির্দেশ দেওয়া এবং খরচটা প্রধান শিক্ষক অনেকে এই খরচ কোথা থেকে আসবে এইসব না, যদি একটা নির্দিষ্ট দিনে স্কুল পড়ুয়াদের একটু ভাত মাংস খাওয়ানো হয়, তাতেও যাদের গায়ের জ্বালা হয় তাহলে খুব মুশকিলের ব্যাপার। যদি মিড ডে মিলের সঙ্গে একদিন মাংস দেয়া হয়, মাংস খাওয়ানোর জন্য একটা নির্দেশ দেওয়া হয়, তাতে কি সমস্যা আছে? বাচ্চারা খাবে, যারা মাংস খায় তারা ভালোভাবে খায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন উত্তরবঙ্গে যে বিজেপি কিছুই করে না, তা সত্ত্বেও বিজেপিকে আপনারা কেন ভোট দিচ্ছেন, তৃণমূলকে ভোট দিন। এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে আসছেন। একবারও না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট বলে যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর বাংলার বিভিন্ন জেলায়, উত্তরের দিকে, দক্ষিণের দিকে, পূবের দিকে, পশ্চিমের দিকে যত জেলা আছে, সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় যান, প্রশাসনিক বৈঠক করেন। বিজেপির নির্লজ্জ নেতাদের মতো 2021 সালে হেরে পালিয়ে গেছিল, আবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়েছে ভোটের মুখে। এই ভোট পাখি মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভোট পাখিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর বিজেপির এই সর্বভারতীয় নেতারা হচ্ছে 21-এ দেখা গেছিল, 21-এর পর শুধু সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, টাকাটাও পাঠায়নি। ভোটের আগে নিজেরা আসছেন। কিছু মানুষ অতীতে ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা যাতে বিভ্রান্তি কেটে যায়, উন্নয়নটা সাড়া দেন, মানুষ তৃণমূলের দিকে থাকেন, বিজেপির বিপদটা বুঝতে পারেন, সেটাই মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। দেখুন, এটা একটা এত বড় জায়গা, যদি কোথাও থাকে সেই প্রশাসনিক ব্যক্তিকে জানালে সেখানে যে এসডিও বিডিও রয়েছেন তারা ঠিক করে দেবেন। কি আছে, এত 59 লক্ষের বেশি মানুষ যে সাহায্য পাচ্ছেন, যেটা কেন্দ্রের দেওয়ার কথা দেয়নি, রাজ্য দিচ্ছে, সেখানে যদি একটা বা দুটো কারুর মনে হয় যে এই জায়গাটায় প্রশ্ন আছে, এত কথা না বলে ওখানে গিয়ে এসডিও রয়েছেন, বিডিও রয়েছেন, তারা বলুন, যদি আদৌ ভুল থাকে কারেক্ট করে দেবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র রাজনীতি করেন। আগে তাপস রায় একটা অভিযোগ করে বলেছেন যে মমতা লয়ালিস্ট বা অভিষেক লয়ালিস্ট বলে হবে না, এখানে সুদীপ নারায়ণ যারা লয়ালিস্ট তারাই তৃণমূল বলে গণ্য করে। কুণালবাবুর কি অভিযোগ কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পরিবার সর্বত্র লড়ছে। ফলে আমরা এই শব্দবন্ধতেই বিশ্বাস করি। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কন্ট্রোল রুমের সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ কি আগে নেওয়া হয়েছে? জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, বিজেপির প্রভাব খাটাচ্ছে। আগে বিজেপি নেতা এনআইএ এর অফিসারের কাছে গিয়ে নামের লিস্ট দিয়ে আসছে, গোপন বৈঠক করছে, খাওয়ামাতে যাচ্ছে,
এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন এনআইএ সেই অফিসারকে সরাতে পারলেন না। বিজেপির অনুরোধ শুনে শুধু রাজ্যের অফিসারদের সরিয়ে চলেছেন। 24 ঘন্টার মধ্যে 3টে ডিজি দেখিয়ে দিতে পারেন। আর এনআইএ এর অফিসারের বাড়িতে তথ্য প্রমাণ দেওয়ার পরেও যে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয় না, তা তারা যাই করুক, তারা দলদাসপনা করছে। Narendra Modi, while speaking to the gamers, have made a comment saying noob in politics. Who do you think, like from TMC, was he referring to? As আরেকবার বলো। Narendra Modi, in a conversation with gamers, have referred to the opposition as noob in politics. He was referring to one particular person without taking any name. He has just made the comment as noob in politics. Who do you think he was aiming towards, and your reaction on this whole? He should, if he, why he is indicating, he should come out with the name. Why I shall comment? The person, Honorable Prime Minister, he is commenting something. Why is he indicating? He should come out with the name. রামনবমী ব্যাপারটা হচ্ছে, রাম তো ভগবান রাম। এবার ভাগ আছে, বিজেপিতে হচ্ছে রাম হচ্ছে স্টার ক্যাম্পেনার লিস্টের প্রথম নাম, আর বাকিদের ক্ষেত্রে হচ্ছে রাম ভগবান রাম। তো বাকিরা পুজো করেন, রামনবমী পালন হয়, তো স্বাভাবিক। আর বিজেপি এটা দিয়ে অতিরিক্ত উগ্রতা দেখিয়ে ভোটের, ওদের তো রুটি কাপড়ার মাখান কোনো ইস্যু নেই, রামনবমী দিয়ে ধর্মীয় উন্মাদনা দিয়ে একটা ভোটের পোলারাইজেশন করতে চায়। তো আগের বার মনে নেই, সে একটা ছেলে হাতে রিভলভার নিয়ে, সুমিত সাউ, তাকে অন্য স্টেট থেকে ধরে আনলো পশ্চিমবঙ্গ পুলিশ, আর এনআইএ তাকে ছেড়ে দিল, আবার দুর্বল করে দিল কেসটা। ওদের এছাড়া কিছু করার নেই, কিন্তু মানুষ বুঝে গেছেন ওরা হিন্দুরও বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়, খ্রিস্টানের বন্ধু নয়। যারা রুটি কাপড়া আর মাকানের রাজনীতি না করে, যারা ধর্মের নামে রাজনৈতিক ভেদাভেদ করে, তারা কোনো ধর্মেরই বন্ধু নয়। ওকে, থ্যাংক ইউ। ও না না, সোনুজি।